আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। এসএসসি 2026 ব্যাচ তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যে তোমাদের রসায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই যে রসায়ন পরীক্ষার মধ্যে তোমাদের সব থেকে কঠিনতম অধ্যায়, যেটা তোমাদের কাছে কঠিন লাগে আর কি, সেটা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়ের কিছু ম্যাথামেটিক্স আছে যেগুলো তোমাদের কাছে প্রায় কঠিন লাগে। তো চলো আজকে দেখি অধ্যায়টা কিভাবে একটু সহজ করা যায়, একটু কনসেপ্ট গুলো একটু বুঝে বুঝে করা যায়। জাস্ট 20 থেকে 25 মিনিট তুমি আমার সাথে যুক্ত থাকো, ইনশাআল্লাহ আজকে আমরা অধ্যায়টা যতটা পারি কমায় ফেলার চেষ্টা করব। ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য করো, তোমার কাছে আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি। এই 4টা প্রশ্ন তুমি যদি সলভ করো, এখানে মোট 5টা আছে আর কি। দেখো এখানে 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন তুমি যদি সলভ করো এবং কনসেপ্ট গুলো বুঝো, তাহলে দেখবা ইনশাআল্লাহ এর মধ্যে তোমার পুরো অধ্যায়ের বেসিক এবং যত ম্যাথমেটিক্স যে টার্ম গুলো আছে এগুলো তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে একটু লক্ষ্য করো, দেখো আমি বলি তোমাদের। প্রথম কথা, বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে। একটু আমার দিকে লক্ষ্য করো। আমি তোমাদের এই অধ্যায় পড়ানোর আগে একটা তাবিজ শিখাই, তাই না? তাবিজটা আসলে কেমন, যে জাস্ট সূত্রের একটা রুলস, জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখার একটা ওয়ে আর কি। দেখো, n ইজ ইকুয়াল টু w/m is equal to x by na is equal to VLS is equal to তোমার V বাই 22.4 লিটার এবং V বাই 24.78। ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবে, একটার সাথে আরেকটা কম্পেয়ার করবা। এগুলা নতুন করে বোঝানোর কিছু নাই, যারা আমার স্টুডেন্ট তারা জানো আমি এটা কিভাবে পড়াই। ঠিক আছে? তো দেখো, যেটার সাথে যেটা সূত্র তোমার মানগুলা দেওয়া থাকবে প্রশ্নে, জাস্ট ওইটার সাথে ওইটার তুলনা করবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। ওকে, তাহলে এগুলো আমি পরিচয় দিয়ে দিই। এন হচ্ছে মোল সংখ্যা, ডাব্লিউ হচ্ছে ভর, এম হচ্ছে আণবিক ভর, এক্স হচ্ছে তোমার অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, যেটা হিসাব করবা ওই অনুযায়ী, এবং এন এ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, তাই না? আর ভি হচ্ছে তোমার আয়তন, এস হচ্ছে সলিউবিলিটি বা ঘনমাত্রা, এবং এখানে আর তো দেওয়া নাই, এটা হচ্ছে তোমার এসটিপি তে, এটা হচ্ছে এসএটিপি তে। যখন প্রমাণ চাপ বা প্রমাণ তাপমাত্রা এগুলো বলবে তখন তুমি এগুলো ইউজ করবা। এটা হচ্ছে এসটিপি তে আর এটা হচ্ছে এসএটিপি তে ইউজ করবা, হয়ে যাবে। এখন আমরা এই প্রশ্নগুলা ধাপে ধাপে সলভ করব, তাহলে দেখবা এই অধ্যায়টা আমার কভার হয়ে যাচ্ছে মোটামুটি। ঠিক আছে? যারা কিচ্ছু পারো না তাদের জন্য আজকের ক্লাসটা, আর যারা ভালো, মানে এই অধ্যায়টা খুব ভালো পারো, তারা প্র্যাকটিসের জন্য ক্লাসটা করো। অবশ্যই তুমি ভালো কিছু শিখবে আজকের ক্লাস থেকে। ঠিক আছে? তো দেখো আমরা সলভ করি একটু, প্রশ্নগুলো একটু সলভ করি। দেখো বলছে 1 নাম্বার, যে একটি বিকারে 100 ml এবং 0.1 m মোলার, হ্যাঁ, Na2CO3 দ্রবীভূত আছে। বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করার পর Na2CO3 লবণের ঘনমাত্রা কত হবে? তাহলে আমি কি বলতো, আমাকে আগে বলো তুমি, যে Na2CO3 এটার কি তুমি হচ্ছে এই দ্রবটা কতটুকু আছে, অর্থাৎ এটার ভর কতটুকু, এটা কি তুমি জানো? অবশ্যই জানো না। এটা আগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা 1 নাম্বার সলভ করছি। তাহলে এটার কি কি দেওয়া আছে বলতো? 100 ml। তাহলে ভি দেওয়া আছে কত? 100 ml। এটাকে তুমি কিসে নিয়ে আসবা? লিটারে আনবা। তাহলে 100 ডিভাইডেড বাই কত বলতো? 1000। তাহলে লিটারে আনলে কত হয়? 0.1 লিটার, তাই না? ওকে, এটা নিয়ে আসছো। তারপরে তোমার এস দেওয়া আছে কত? এস দেওয়া আছে হচ্ছে 0.1 m। ঠিক আছে? এত দেওয়া আছে। এবং Na2CO3 এটা হচ্ছে আমার আণবিক ভর, এখান থেকে আমি পাবো। তাহলে m সমান সমান কত হবে? Na2CO3 এটার আণবিক ভর বের করো। দেখো সোডিয়ামের কত? 23। কয়টা সোডিয়াম আছে? 3টা। ঠিক আছে? বাউন্ডারি দাও। তারপরে কার্বন কয়টা আছে? কার্বন হচ্ছে তোমার কার্বনের 12। আর কয়টা আছে? একটা আছে। প্লাস কত? অক্সিজেনের 16 ইনটু কত? 3। সব ক্যালকুলেশন করে দেখবে 106 আসছে। আমরা একটু ক্যালকুলেশন করি। ঠিক আছে? ক্যালকুলেশন করলে কত আসে? 23 ইনটু 3 প্লাস 12 প্লাস কত? 16 ইনটু 3 কত আসছে? Na2, সরি, এটা তো 2 হবে, সরি, এটা কত হবে? এটা 2 হবে। ঠিক আছে? তাহলে 23 ইনটু 2 প্লাস 12 প্লাস কত? 16 ইনটু 3 106, তাই না? তাহলে টোটালটা কত আসছে? 106 আসছে। ওকে, আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নাই। এখান থেকে তোমার ডাব্লিউ বের করতে হবে। তাহলে ডাব্লিউ বের করো। তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি, অথবা তুমি ওই যে আমার সূত্র থেকে তুমি জানতে পারো ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু কি? ভিএল এস, তাই না? এইটা তুলনা করো, এম এই পারে চলে যাবে।
W ইজ ইকুয়াল টু SMV। এই যে এল, এল হচ্ছে তোমার এই আয়তনটা লিটারে দেওয়া আছে, এই আয়তনটা জাস্ট লিটারে দেওয়া আছে, এটাই বলা হয়েছে, আর কিছু না। ঠিক আছে, তাহলে তুমি জাস্ট মান বসাও, আমি এটা সূত্র আমি সাইডে লিখে দিলাম আর ডিরেক্ট এখানে করছি। তাহলে এস কত বলতো, এস হচ্ছে 0.1, এম কত বলতো 106, এবং ভি কত 0.1। এবার জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে ডাব্লিউ তুমি পেয়ে যাবা 0.1 ইন্টু 106 ইন্টু 0.1 কত আসছে 1.06। তাহলে 1.06 এই এত কি বলতো, এত গ্রাম। তাইলে এই যে তোমার Na2CO3 এটার ডাব্লিউ তুমি পাইছো কত বলো 106 গ্রাম। ওকে, এবার এবার আমাকে বলছে যে বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করার পর Na2CO3 লবণের ঘনমাত্রা কত হবে। তার মানে এর মধ্যে তুমি 100 ml পানি যুক্ত করছো, বুঝো ভালোভাবে, 100 ml পানি যুক্ত করছো, তার মানে যখন তুমি 100 ml পানি যুক্ত করলা তার মানে এটার আয়তন কি বৃদ্ধি পাইছে। ঠিক আছে, কতটুকু বৃদ্ধি পাইছে দেখো, এটার আয়তন আগে কত ছিল 100 ml, তাইলে এটাকে আমি ভি প্রাইম দ্বারা প্রকাশ করি। আগে ছিল কত 100 ml, এখন আরো তুমি 100 ml যুক্ত করছো পানি, তাহলে এখন মোট আছে কতটুকু 200 ml আছে। 200 ml কে তুমি যদি লিটারে নাও তাহলে কত হবে 0.2 লিটার, তাই না, এত লিটার হবে। এবার তোমাকে বলছে ওই লবণের ঘনমাত্রা কত হবে, তাহলে তুমি এটার ভর জানো, এবার ভর জানো তো, তাহলে এখন তুমি এস বের করবা, তাহলে আবার সেম সূত্র W ইজ ইকুয়াল টু SMV। ঠিক আছে, জাস্ট তুমি এবার এস বের করবা, তাহলে এগুলা পার করে দাও, তাহলে এস সমান সমান কি W বাই MV, তাই না। তাহলে W কত 1.06 ডিভাইডেড বাই M কত 106 ইন্টু ভি কত বলো তো 0.2। জাস্ট ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা উত্তর। তাহলে 1.06 ডিভাইডেড বাই কত 106 ইন্টু 0.2 কত আসছে 0.05, 0.05 এত মোলার, তাই না। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হচ্ছে 0.05 মোলার। ঠিক আছে, এত মোলার। বুঝতে পারছো আমার কথা, মজা না, সহজ অঙ্ক না। তাহলে এই 1 নম্বরের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। প্রথমে কি করছো দেখো, প্রথমে ডাব্লিউ বের করছো, তারপর আয়তন 100 ml বের করতে বলছে, মানে যোগ করতে বলছে, ওইটা তুমি যোগ করছো, দিয়ে নতুন আয়তন পাইছো। এই নতুন আয়তনটা জাস্ট এখানে কি করছো, নতুন আয়তন হিসেব করে ডাব্লিউ এর ভ্যালুটা বসাইছো, এম এর ভ্যালুটা বসাইছো, ভি এর ভ্যালুটা বসাইছো, এই যে 0.2 লিটার, লিটারে কনভার্ট করবো অবশ্যই। ঠিক আছে, আর এখান থেকে এস বের করছো, শেষ। সহজ না, খুবই সহজ। আশা করছি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই, কারণ আমাদের অনেকগুলা সলভ করতে হবে। ওকে, ঠিক আছে, আজকে বলবো না যেটাই আসবে এটাই আসবে, এগুলা কিচ্ছু বলবো না। এই টাইপের গুলা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। একটাই কথা বলবো, এই টাইপের গুলা অবশ্যই তুমি পাবা, পরীক্ষার হলে পাবা। ওকে, 2 নাম্বারটা Na2C Na, আমরা 2 নাম্বারটা করি NH4Cl প্লাস CaOH2। দেখো, লক্ষ্য করো, এখান থেকে তুমি কি পাইছো, এ আর বি পাইছো, সাথে কি পাইছো, পানি পাইছো। এখন আমরা এই দুইটার বিক্রিয়া করায় কি পাইছি এটা আমাদের বের করতে হবে। বিক্রিয়া করানোর একটাই সুন্দর ওয়ে, ক্যাটায়ন অ্যানায়ন ভাগ করে দেওয়া, জাস্ট এটা মনে রাখলে হয়ে যাবে। জাস্ট এখানে তুমি একটু লক্ষ্য করো, এই যে এখানে এতটুকু কি ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, এখানে এতটুকু ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে এর ক্যাটায়ন কাকে ধরবে বলতো, এর অ্যানায়নকে ধরতে পারে, আর এই অ্যানায়ন এই ক্যাটায়নকে ধরবে, এরকম হতে পারে। কিন্তু দেখো এখানে তিনটা আলাদা আলাদা তৈরি হয়েছে, তিনটা। তাহলে আমার এই বিক্রিয়ায় একটু চেঞ্জও আসতে পারে, আমার মাথায় চলে গেল। ঠিক আছে, চেঞ্জও হতে পারে। তাহলে এখান থেকে দেখো এটা অবশ্যই একে ধরবে। তাহলে এখানে একটা বিক্রিয়ায় এই যৌগটা উৎপাদ তৈরি হবে CaCl, কিন্তু এটার যোজনী কত, এটার যোজনী 2, এটার যোজনী কত 1, তাহলে এর 1 একে দিছে, এর 2 একে দিছে, তাহলে তৈরি হবে হচ্ছে CaCl2। তাহলে A অথবা B যে কোনো একটা তৈরি হয়েছে। ঠিক আছে, সাথে কি আছে H2O। তাহলে দেখো তো বাকি থাকে কে, এখান থেকে Cl চলে গেছে, তাহলে বলো তো এখান থেকে যদি Cl চলে যায়, তাহলে আমি যদি এখানে 2 দিই, তাহলে 2টা Cl এইখানে, এখানে ক্যালসিয়াম একটা। ঠিক আছে,
এখান থেকে দেখো, এখান থেকে দুইটা OH, তাহলে এখানে দেখো এখানে পানি আছে, ভালোভাবে লক্ষ্য করো এখানে কি পানি আছে, এখানে দুইটা OH। আমি যদি পানিকে ভাঙি, লক্ষ্য করো আগে বিক্রিয়াটা ভাঙা শিখো। আমরা জাস্ট এই প্রশ্নগুলো সলভ করব, মানে এগুলা সলভ করে দিব এই না, এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। এই জন্য 25টা মিনিট আমার সাথে থাকো তুমি। তাহলে H2 এটাকে যদি ভাঙি তাহলে H আর OH পাবো, তাই না? একটা হাইড্রোজেন আর একটা OH আয়ন, তাই না? তাহলে বলো এখানে OH কয়টা আছে? দুইটা আছে, দুইটা আছে। তাহলে এখানে পানির OH কয়টা হবে বলো তো? দুইটা হবে, তাহলে এখানে 2। তাহলে দেখো এই পারে হাইড্রোজেন, এদিকে তাকাও, এই পারে হাইড্রোজেনের পরিমাণ কত? হাইড্রোজেন এখানে 4টা আছে, এখানে 2, তাহলে 4 দুগুণে 8টা। দেখো অলরেডি এখানে 4টা নিয়ে ফেলছে, আরো কি বলতো, আরো আমার 4টা আছে। কিন্তু এখান থেকে দেখো যে কিছু একটা ওইদিকে চলে গেছে, তাহলে এই যে তোমার এইটা কি তৈরি হবে বলতো? NH কি 3। এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে বলতো এটা কোনটা? এটা, এই যে এটা A, B কোনটা? এই যে এটা B, আর এটা হচ্ছে C। দেখো আমরা সমতাও করছি, আমরা বিক্রিয়াও পাইছি। তাহলে আমাকে তুমি বলো তো আমি এখান থেকে A কোনটা পাইছি? NH3, তাই না? NH3 এটা পাইছি, তাই কি না? এটা পাইছি। এখন আমাকে বলছে যে এ যৌগটির 105টি অণুর ভর। আচ্ছা, আমার দুইটা কনসেপ্ট আসতে পারে, একটা হচ্ছে অণুর ভর, একটা কি অণুর ভর, আরেকটা কি পরমাণুর ভর, পরমাণুর ভর। আবার এমন আসতে পারে অণুর সংখ্যা আসতে পারে, পরমাণুর সংখ্যা আসতে পারে, ঠিক আছে? বেশি এটাই আসে, পরমাণুর সংখ্যা এটা আসে, ঠিক আছে? তো ব্যাপার না, আমরা এখান থেকে কনসেপ্ট গুলো আলোচনা করি। চলো দেখো, আমার চাইছে অণুর ভর, তাই না? তাহলে তুমি একটু দেখো তো, এখানে একটু লক্ষ্য করো যে এখানে কি বলছে? এ যৌগ। তাহলে আমি বললাম যে এ যৌগটি NH3, তাই না? এ যৌগটি কি হবে? NH3। ওকে, এবার বলো এখান থেকে কতটা অণুর ভর চাইছে? 105টি অণুর ভর চাইছে। তাহলে আমি এখান থেকে আণবিক ভর পাবো, পাবো কিনা? অবশ্যই পাবো, এখান থেকে আণবিক ভর পাবো। এবং এখান থেকে এতটা অণু, তার মানে এটা হচ্ছে আমার অণুর সংখ্যা। তাহলে আমার এখান থেকে আণবিক ভর কত আসে বলতো? 14 প্লাস 1 ইন্টু 3, তাহলে মোট কত হচ্ছে? 17, তাই না? আণবিক ভর 17। তাহলে এম এর ভ্যালু কত পাইছি আমি? এখানে লিখি এম এর ভ্যালু কত? 17। ঠিক আছে, আমার ডাব্লিউ কত হবে এটাই তো বের করতে বলছে, তাই না? অণুর ভর কতটা অণু বলতো? 105টি অণু, তাই না? তাহলে এগুলা মান আমার দেওয়া আছে, এগুলা মান আমার দেওয়া আছে। যদি এগুলা মান দেওয়া থাকে তাহলে আমি সূত্র জানি, W/M is equal to X/Na। ওই যে আমি যে তাবিজ লিখে দিছি ওখান থেকে। তাহলে W is equal to কি হয়? M into X divided by Na, তাই না? তাহলে M এর যে ভ্যালু, এই ভ্যালুটা কত বলতো? 17, ইন্টু X এর যে ভ্যালু, এই X এর ভ্যালু কত? 105, ডিভাইডেড বাই Na কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। জাস্ট ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে 17 ইন্টু 105 ভাগ কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। ঠিক আছে, 2.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21, 2.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 এত গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে 100 কত 5টি অণুর ভর হচ্ছে এইটা। ওকে, খুব মজার একটা কনসেপ্ট, এবং এখান থেকে প্রশ্ন আসে ফর এমসিকিউ, এসকিউ এবং সিকিউ এর গ নাম্বার, এখান থেকে প্রশ্ন আসবে। খুবই সহজ এবং খুবই চমৎকার একটা টপিক। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা মিশায় দিই। মজা না? আশা করছি পারবা। খুবই আস্তে আস্তে আগাচ্ছি, হ্যাঁ? ওকে, 3 নাম্বারটা দেখো, 3 নম্বরে দুইটা প্রশ্ন আছে। ওকে, বলছে N2G, আমরা আগে বিক্রিয়াটা লিখি। দেখো 3 নাম্বার কি বলছে, যে N2 এটা অবশ্যই গ্যাস, ঠিক আছে, গ্যাস, এবং 3H2 এটাও কি গ্যাস, এবং তৈরি হয়েছে কি 2NH3। ঠিক আছে, দেখো সমতা আছে, এপারে নাইট্রোজেন 2টা, এইপারেও 2টা, এপারে হাইড্রোজেন কত? 3 দুগুণে 6, এপারে 6, ঠিকই আছে।
এক নাম্বার বলছে 50 গ্রাম N2 এবং 20 গ্রাম H2 বিক্রিয়া করানো হলে বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি? লিমিটিং বিক্রিয়ক, এইখান থেকে প্রশ্ন আসাটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ। তুমি যদি সজাগ থাকো তাহলে তুমি দেখবা প্রতিটা বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তুমি একটু মনোযোগ দিয়ে জাস্ট এগুলো সলভ করবা। ওকে, দেখো আমার এখানে দেওয়া আছে ডাব্লু কত, নাইট্রোজেনের দেওয়া আছে হচ্ছে 50 গ্রাম এবং হাইড্রোজেনের দেওয়া আছে কত, 20 গ্রাম। এটা দেওয়া আছে মানে আমি এগুলা বিক্রিয়া করাইছি। ওকে, বিক্রিয়া করাইছি, বাট এর মধ্যে আণবিক ভর এদের কতটুকু করে দেওয়া আছে দেখো তো। 14 দুগুণে কত, 28। এগুলা এম এর মান হিসাব করছি, কার মান, আণবিক ভর হিসাব করছি। এখানে বলো তো কত, তাহলে এখানে হচ্ছে তোমার 2, তাহলে 2 3 দুগুণে 6 গ্রাম। তাহলে এখানে কত, হাইড্রোজেন 6 গ্রাম। ঠিক আছে, ওকে। তাহলে এগুলা বিক্রিয়া করানো হয়েছে। লিমিটিং বিক্রিয়ক কোনটি? আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক মানে কি? লিমিটিং বিক্রিয়ক মানে যেটা আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা যে যৌগ, এই যৌগ দুইটা আমি বিক্রিয়া করাইছি, যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে আমি বিক্রিয়াটা করাবো, বিক্রিয়া করানোর ফলে যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে দেখো আমি বলবো যে এখান থেকে আমি 28 গ্রাম, দেখো 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করাইছি কার সাথে, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। আমার কথা বুঝো আগে, 28 গ্রাম বিক্রিয়া করাইছি কার সাথে, 6 গ্রাম এর সাথে। এবার 1 গ্রামে কত হবে হিসেব করব, তারপরে ওই যে যেটা দেওয়া আছে ওইটা হিসেব করব কত গ্রামে আছে। তাহলে তুমি এভাবে হিসেব করো যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম H2 এর সাথে। অতএব বলো তো 1 গ্রাম বিক্রিয়া করে, অবশ্যই কি 1 গ্রামে কম হবে, তাহলে 6 ডিভাইডেড বাই কত, 28 এত গ্রাম H2 এর সাথে, তাই না? এবার আমাকে বলো তো এত গ্রাম যে বিক্রিয়া করে তাহলে 50 গ্রামে কত হবে, তাহলে বলো 50 গ্রাম বিক্রিয়া করে, অবশ্যই বেশি হবে, তাহলে 6 × 50 ডিভাইডেড বাই কত, 28 এত গ্রাম H2 এর সাথে। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করি। 6 × 50 ভাগ হচ্ছে 28, কত আসছে, 10.71। কত আসছে, 10.71 এত গ্রাম। এত গ্রাম কি বলতো, হাইড্রোজেন এর সাথে। তাহলে আমাকে তুমি একটু বলো ঘটনাটা কি ঘটছে এখানে। দেখো আমার 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করার জন্য দিয়েছে, বুঝো ভালোভাবে তাহলে তুমি বুঝবা টোটালটা। আমার 20 গ্রাম হাইড্রোজেন 50 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করানোর জন্য দিয়েছে, বাট এই যে 50 গ্রাম নাইট্রোজেন এটা বিক্রিয়া করেছে হচ্ছে 10.71 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে আমাকে বলো তো হাইড্রোজেন কি আরো বাকি আছে না? দেখো তো অবশিষ্ট কতটুকু আছে, অবশিষ্ট হাইড্রোজেনের পরিমাণ কতটুকু বলতো। 20 গ্রাম তো আমাকে বিক্রিয়া করার জন্য দিছে, বাট আমার বিক্রিয়া করছে কতটুকু, 10.71 এত গ্রাম। তাহলে 20 থেকে এটা বিয়োগ করো, 20 মাইনাস অ্যান্সার কত আসে, 9.28 এত গ্রাম। ঠিক আছে, এতটুকু অবশিষ্ট আছে। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি লিমিটিং বিক্রিয়ক হবে? অবশ্যই হবে না। যেটা আগে শেষ হয়ে গেছে সেটা কে বলতো, নাইট্রোজেন। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে, লিমিটিং বিক্রিয়ক সেটা হচ্ছে নাইট্রোজেন। বুঝতে পারছো, কারণ এ আগে শেষ হয়ে গেছে। সেম ভাবে তুমি যদি এখানে হাইড্রোজেন দিয়ে করতা তাহলে কি মিলতো না, মিলতো, হাইড্রোজেন দিয়েও করতে পারতা। তোমাকে বলতে হতো জাস্ট যে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 28 গ্রামের সাথে। ঠিক আছে, তাহলে 1 গ্রামে কত এবং 20 গ্রামে কত, দেখবা যে এটা আরো প্রয়োজন হচ্ছে, মানে 50-এরও বেশি লাগছে। ঠিক আছে, 50-এরও বেশি লাগছে এই যে নাইট্রোজেন। তখন বুঝবা যে এটা তো আগেই শেষ হয়ে গেছে, সম্পূর্ণ বিক্রিয়াটা প্রশমিত হতে 50-এর বেশি লাগবে, দ্রবের ভরটা আরো বেশি লাগবে। ঠিক আছে, আরো দ্রবের প্রয়োজন হবে টোটাল বিক্রিয়াটা প্রশমিত হতে। আশা করছি বুঝতে পারছো। তাহলে 1 নাম্বারটার সলভ হচ্ছে এটা। এগুলা প্রচুর আসে, প্রচুর আসে, এগুলা কিন্তু সবগুলাই সৃজনশীলের। ওকে, আশা করছি বুঝছো। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার গেল। এবার 2 নাম্বারটা, এটা গেল। তাহলে আমরা এটা করলাম, এটা করলাম, 3 এর এটা করলাম, এবার আমরা এটা করব। বলা হচ্ছে
যে সেম বিক্রিয়া, আবার এটা 2 নাম্বার করছি। দেখো সেম বিক্রিয়া কি বলছে, N2 + 3H2 2NH3, ঠিক আছে। দেখো আমরা এখানে এগুলো লিখে ফেলি। 28 গ্রাম, এটা 6 গ্রাম, এবং এটা কতটুকু দেখো তো, একটু হিসাব করি। এটা হিসাব করি, দেখো 14, তাহলে 17 ইন্টু 2 কত, 34। তাহলে এটা হচ্ছে 34 গ্রাম। দেখো বলছে 102 গ্রাম উৎপাদ প্রস্তুতির জন্য কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের প্রয়োজন হবে। তার মানে উৎপাদ এখানে কত বলতো, উৎপাদ হচ্ছে NH3, ঠিক আছে, 34 গ্রাম আছে। তাহলে তুমি বলবা যে কার সাথে তুলনা, দেখো উৎপাদ যেটা আসছে সেটা হচ্ছে NH3, এবং কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের প্রয়োজন, অর্থাৎ এইটার সাথে এইটার তুলনা। বুঝতে পারছো, কার সাথে কার তুলনা, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো এইটার সাথে এইটার তুলনা, তাহলে তুমি লিখবা যে 28 গ্রাম N2, আচ্ছা এইভাবে না লিখে তুমি লিখবা 34 গ্রাম NH3 পাওয়া যায় 28 গ্রাম N2 থেকে। N2 থেকে কেন বললাম, কেন এটা বললাম, কারণ পরবর্তীতে তো আমার এটাই বের হবে, নাইট্রোজেন কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের প্রয়োজন, এটাই তো বের হবে, তাই না। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায় 28 গ্রাম নাইট্রোজেন থেকে, অতএব 1 গ্রাম পাওয়া যায়, দেখো 1 গ্রামে কত হবে, অবশ্যই কম হবে, তাহলে 28 ডিভাইডেড বাই 34 থেকে। ওকে, এবার অতএব দেখো, দেখো এখানে এত, তাহলে এত গ্রাম উৎপাদ প্রস্তুতির জন্য, তাহলে এত গ্রাম পাওয়া যায়। দেখো 1 গ্রামে যদি অল্প হয় তাহলে এত গ্রামে অবশ্যই বেশি হবে, তাহলে 28 ইন্টু কত, 102 ডিভাইডেড বাই কত, 34। তাহলে দেখো তো কতটুকু পাওয়া যায়, 28 ইন্টু 102 ভাগ কত, 34, 84, কত, 84 গ্রাম, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব তোমার নাইট্রোজেন গ্যাসের প্রয়োজন হবে, অতএব N2 গ্যাসের প্রয়োজন হবে 84 গ্রাম। বুঝতে পারছো, খুবই ইজি, খুবই ইজি, ভেরি ইজি। ওকে, ঠিক আছে। দেখো খুবই চমৎকার একটা ম্যাথ, 2 নাম্বারটা সলভ। একটা গয়ে আসতে পারে, একটা ঘয়ে আসতে পারে, দুইটাই ইম্পর্টেন্ট, তাই দুইটাই দেখাই দিলাম। ওকে, তাহলে এটা শেষ। এবার সব থেকে বেশি পপুলার যে ম্যাথটা আমরা সেটা করব, ঠিক আছে। তুমি লক্ষ্য করো, এবার আমরা 4 নাম্বারটা দেখব, খুবই সহজ একটা ম্যাথ। বলা হচ্ছে দেখো দুইটা হচ্ছে তোমার বিকার আছে, দুইটা বিকারের ঘনমাত্রা, দেখো এখানে ঘনমাত্রা দেওয়া নাই, দুইটা পাত্র আছে, পাত্র এ পাত্র বি। এবার তুমি একটু লক্ষ্য করো যে এখানে আছে কস্টিক সোডা, আমাকে বলো তো কস্টিক সোডার সংকেত কি, আমরা 4 নাম্বার সলভ করছি। কস্টিক সোডা, এই কস্টিক সোডার সংকেত কি বলতো, NaOH, তাই না। বলছে কস্টিক সোডা, এটার ক্ষেত্রে দেখো তো W কত, 2 গ্রাম দেওয়া আছে, তাই না। কস্টিক সোডা 2 গ্রাম দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড অর্থাৎ HCl নাকি, অসম্ভব, H2SO4, তাই না। তাহলে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড কোনটা বলো, H2SO4, তাই না, এটা দেওয়া আছে। কতটুকু দেওয়া আছে এটা দেওয়া নেই, কিন্তু এই দুইজনের ক্ষেত্রেই যে ভি দেওয়া আছে সেটা কত বলতো, 300 ml, এটা তো ফিক্স, তাই না। বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে, অর্থাৎ আমরা দুইটা মিশাই দিছি, ঠিক আছে, দুইটা মিশাই দিছি, একত্রিত করলে মিশ্রণের যে দ্রবণটি সেটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, আমাকে বলো তো। এই যে NaOH, এটা অ্যাসিড না ক্ষার, দেখো এখানে OH আয়ন আছে, তাহলে এ OH আয়ন দান করে, তার মানে এটা হচ্ছে ক্ষার, অর্থাৎ এটা হচ্ছে বেস। আর H2SO4 এটা কি অ্যাসিড না, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমার এই অ্যাসিড এবং এই ক্ষার, এই দুইটা বিক্রিয়া করে কি কি তৈরি করবে বলো, সল্ট প্লাস ওয়াটার, তাই না, সল্ট প্লাস ওয়াটার এটা তৈরি করবে। তাহলে এই যে লবণটা আমি পাবো, ঠিক আছে, এবং এই যে পানি, এই দুইটা হচ্ছে আমার লবণ এবং পানি পাবো, বাট এখানে এটা জানতে চাওয়া হয়নি যে কোন লবণটা পাবো, পানি কতটুকু পাবো, এগুলো কিচ্ছু জিজ্ঞেস করা হয়নি। এখানে বলা হয়েছে যে এই দুইটা একত্রিত করার পর যে দ্রবণটা আমি পাবো, এই দ্রবণটা অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে, বুঝো আমার কথা।
অর্থাৎ তুমি একটা জিনিস বুঝো, প্রশমিত হওয়ার পরে যদি অ্যাসিড বেশি থেকে যায় তাহলে সেটা অ্যাসিডিক হবে। যদি প্রশমিত হওয়ার পর যদি ক্ষারের পরিমাণ বেশি থেকে যায়, অর্থাৎ অবশিষ্ট যেটা থাকবে সেটা হবে ওই দ্রবণের প্রকৃতি। এটা প্রচুর আসে এটা ঘ নাম্বারে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা সলভ করব। তাহলে চলো দেখি আমরা একটু সলভ টলভ করি। বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রণের দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে বিশ্লেষণ করো। আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, চলো আমরা একটু বিশ্লেষণ করি। তাহলে আমরা এখানে আগে দুইটা কি করব, দেখো আমরা এখান থেকে জাস্ট সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করব, কস্টিক সোডার আণবিক ভর বের করব। তাহলে বলো এটার আণবিক ভর কত হয়? আচ্ছা, এটাকে আমরা M1 ধরলাম। ঠিক আছে, M1 ধরলাম এবং এটার আণবিক ভর কত হবে? 23, 24, 24 আর 16 কত? 40, তাই না? তাহলে হচ্ছে 23 যোগ 16 যোগ 1, তাই না? 40 আসছে, তাই না? এটা কত? 40। আর কি, আর এটা M2 ধরলাম, এটা তাহলে কত আসবে? 98, মেবি 98 গ্রাম আসবে। ঠিক আছে, এইগুলা হচ্ছে আমার আণবিক ভর। এবার তুমি আমাকে বলো তো এই দুইটা যে কোনটা অবশিষ্ট থাকবে কোনটা অবশিষ্ট থাকবে না, এটা আমরা কার উপর ভিত্তি করে করব? বলো কার উপর ভিত্তি করে করব? অবশ্যই এই বিক্রিয়া দুইটা বিক্রিয়া করানো লাগবে, দিয়ে দেখতে হবে যে এই বিক্রিয়া দুইটা প্রশমিত হওয়ার জন্য কি কি করা লাগছে, তাই না? তাহলে দেখো আমার H2SO4 প্লাস NaOH এই দুইটা যখন আমি বিক্রিয়া করাবো তখন দেখো এই দুইটার মধ্যে আমার সম্পর্কটা স্থাপন করব। আমি দেখো জাস্ট বলি, এই যে এখানে H2 আছে এটা হচ্ছে ক্যাটায়ন আর এইটা হচ্ছে কি অ্যানায়ন, তাই না? তাহলে এটা যখন আমি বিক্রিয়া করব তখন এটার ক্যাটায়ন এটার অ্যানায়নকে ধরবে আর এটার অ্যানায়ন এটার ক্যাটায়নকে ধরবে। তাহলে এখানে তৈরি হবে কে? Na2SO4 আর এখানে H2O। ঠিক আছে, এটা তৈরি হবে। বুঝতে পারছো আমার কথা? এবার এটার সাথে আমি এখন কম্পেয়ার করব, যেটা যে তৈরি হইলো এটার সাথে আমি এখন কম্পেয়ার করব। বলো এটার আণবিক ভর কত? এটার আণবিক ভর কত? বলো এটার আণবিক ভর বের করো। ধরো এটাকে M3 দিলাম, তাহলে এটার আণবিক ভর বের হবে হচ্ছে তোমার 23 ইন্টু 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু কত? 4। তাহলে ক্যালকুলেশন করো, 23 ইন্টু 2 প্লাস 32 প্লাস কত? 16 ইন্টু 4, 142, তাই না? 142 গ্রাম। ঠিক আছে কি? ওকে, ঠিক আছে। তাহলে এবার তুমি একটু লক্ষ্য করো যে আমার এটার আণবিক ভর কত হবে। আগে দেখো সমতা আছে কিনা। সমতা এখানে দুইটা হয়, নাইট্রোজেন সোডিয়াম, এখানে হচ্ছে তোমার একটা, তাহলে এখানে 2 দিয়ে দাও। সেটা আমি আরেকটু সুন্দর করে লিখি। হ্যাঁ, H2SO4 প্লাস NaOH। দেখো এখানে কয়টা আছে? 2টা, তাহলে এখানে 2 দিয়ে দাও। এখানে দেখো ঠিক আছে, এখানে হাইড্রোজেন 2টা, এপারে হাইড্রোজেন 2টা, অক্সিজেন অক্সিজেন সবই ঠিক আছে। ওকে, তাহলে এবার এদের হচ্ছে আণবিক ভরগুলা লিখো। এটা হচ্ছে 98 গ্রাম, এটা কতটুকু হবে? 40 দুগুণে কত? 80 গ্রাম। আর এখানে কত আছে? এখানে হচ্ছে তোমার 142 গ্রাম। দরকার নেই, এটা আমরা জাস্ট হিসাব করলাম কারণ আমরা সকল কনসেপ্ট বুঝছি, এটা হিসাব করলাম। তাহলে দেখো এই যে 58 গ্রাম, এই 58 গ্রাম বিক্রিয়া করে কার সাথে? 80 গ্রামের সাথে। তাহলে তুমি লিখবা যে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 80 গ্রাম কার সাথে? NaOH এর সাথে। অতএব 1 গ্রামে কত হবে? 1 গ্রাম H2SO4 বিক্রিয়া করে কত হবে? 80 ডিভাইডেড বাই 98 গ্রাম এই। ঠিক আছে, অতএব এবার বলো আমাকে যে এখানে কতটুকু কস্টিক সোডা আছে বলো। এবার কতটুকু আছে বলো? 2 গ্রাম আছে। তাহলে 2 গ্রামে কতটুকু বিক্রিয়া করে? ঠিক আছে, 2 গ্রামে কতটুকু বিক্রিয়া করে? তাহলে 2 গ্রাম বিক্রিয়া করে মাইনাস কত, সরি ইনটু কত? 2 ডিভাইডেড বাই কত? 98। তাহলে জাস্ট ক্যালকুলেশন করো, 2 গ্রাম। তাহলে দেখো তো NaOH কতটুকু? এতটুকু না? এতটুকু না? তাহলে বলো এটা আছে কতটুকু? 2 গ্রাম। এটা বিক্রিয়া করছে কতটুকু প্রশমিত হওয়ার জন্য? 1.63 গ্রাম।
অনেকক্ষণ ক্লাস নিছি, মাথা ঘুরে গেছে, বুঝছো? আর মেজাজটা আজকে একটু খারাপ। তাহলে দেখো 2 গ্রাম এখানে বিক্রিয়া করানোর জন্য দিছে, বাট বিক্রিয়া করে প্রশমিত হয়েছে কত গ্রামের জন্য? 1.63 গ্রামের জন্য। তাইলে বলো তো আমার অবশিষ্ট কতটুকু থাকছে? অবশিষ্ট থাকছে 2 মাইনাস 1.63। তাহলে বলো তো কত আসছে? 2 মাইনাস অ্যান্সার 0.36, 0.36 এত গ্রাম। বুঝতে পারছো? এটা হচ্ছে অবশিষ্ট। তাহলে বলো তো মিশ্রণের প্রকৃতি কেমন হবে? মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে, ঠিক আছে? মিশ্রণের প্রকৃতি কিরকম হবে? ক্ষারীয় হবে। বুঝতে পারছো? আশা করছি তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার। ওকে, প্রথমে জাস্ট তুমি ক্যালকুলেশন করছো, দিয়ে এদের আণবিক ভরগুলা বের করছো, দিয়ে 98 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রামের সাথে 1 গ্রামের জন্য কত, 2 গ্রামের জন্য কত, যেটা বের হয়েছে ওইটা যেই পরিমাণটা আছে যে 2 গ্রাম, এই 2 গ্রামের 2 গ্রাম বেশি না কম? এটা 2 গ্রামের থেকে কম, তার মানে আরো কিছু অবশিষ্ট আছে কস্টিক সোডা, তার মানে ওইটা হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, কারণ কস্টিক সোডা ক্ষার। আচ্ছা, ক্লাস শেষ, আশা করছি সবাই বুঝছো। আমরা আমরা মানুষ, বাট তুমি একটা জিনিস চিন্তা করো যে আমরা এই পৃথিবীতে কয়দিনের জন্য আসছি? খুবই ক্ষণিক সময়, খুবই ক্ষণিক সময়। আমরা আসছি, আবার আমাদের চলেও যেতে হবে। এই সামান্য সময়ে আমাদের মধ্যে কত ভেদাভেদ, কত অহংকার, কত হিংসে, কত বিদ্বেষ, তাই না? আমরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করি না। আমরা জাস্ট একটা জিনিস চিন্তা করি যে আমি বড় হয়ে থাকবো, আমাকে বড় হয়ে থাকতে হবে। যখন আমার নিজেকে প্রমাণ করার কোনো ওয়েই থাকে না, তখন আমি নিজের প্রশংসা নিজে করি। এই জিনিসটা একটু বাদ দিতে হবে। তুমি যদি যোগ্য হও, তোমার প্রশংসা মানুষ করবে। তোমাকে নিজের ঢোল নিজে পেটাতে হবে না, ঠিক আছে? নিজের ঢোল নিজে পেটালে ওই মানুষের কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? জাস্ট তুমি তোমার ফ্লোটা ধরে রাখো, তুমি তোমার কাজটা করে যাও, তুমি ভালো কাজ করো অবশ্যই, দেখবা তুমি ভালো করছো এবং মানুষ তোমাকে ভালো বলছে, ঠিক আছে? আর নিজের চোখে নত থাকো। তুমি যখন নিজের চোখেই বড় হতে চাইবা, তখন দেখবা যে আসলে তুমি আসলে নিচে নেমে যাচ্ছ। সো একটু দেখো, তোমার মধ্যে অহংকার আনা যাবে না, মাস্ট। কারো প্রতি হিংসে রাখা যাবে না, এবং কখনোই নিজের চোখে নিজে বড় হইও না, তাহলে তুমি শেষ। সবসময় নিজের চোখে নিজে ছোট থাকবা, আল্লাহ তোমাকে অবশ্যই সম্মানিত করবে, ঠিক আছে? নিজের ঢোল নিজে পেটানো বাদ দাও, ঠিক আছে? আর নিজের নিজের জায়গাটা ঠিক রাখো। মানুষের প্রতি হিংসা করে তোমার কোনো লাভ নাই। সবাই ভালো থাকো, পড়াশোনা করো মন দিয়ে। ক্লাসটা আশা করছি সকলে বুঝছো। ভালো থাকো, আমার জন্য দোয়া করো। সবাই ভালোভাবে পরীক্ষা দিও। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য সকলে দোয়া করো। আসসালামু আলাইকুম।